আমি পেউ। নমস্কার জানাই সকলকে। আজ আমাদের ৯ নম্বর এপিসোড নিয়ে চলে এলাম। আজকের এপিসোডে থাকছে 3টি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাগুলিতে যাওয়ার আগে বলি, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও সত্য ভৌতিক ঘটনা পাওয়ার জন্য। আজ যে 3টি ঘটনা শোনাবো তার মধ্যে প্রথম ঘটনাটি হলো, 2 বন্ধু তাদের এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফিরছিল গ্রামের রাস্তা দিয়ে। গ্রামের রাস্তাটি যথারীতি অন্ধকার ছিল, যেমন গ্রামের পরিবেশ হয়। বিস্তীর্ণ ধানক্ষেত, বড় বড় গাছ, বাঁশঝাড়, আর ঠিক এমনই সময় তাদের সঙ্গে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এক বন্ধু প্রাণ হারায়। কি ঘটেছিল তাহলে তাদের সাথে যে এমনভাবে প্রাণ হারাতে হলো? তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের প্রথম ঘটনাটি। গভীর রাতে নিস্তব্ধতা গ্রামের রাস্তায় এক অন্যরকম রূপ ধারণ করে। শহরের ছেলে অয়ন তার বন্ধু রনির বাইকে বসে সেই নিস্তব্ধতার সাক্ষী হচ্ছিল। তারা পাশের গ্রাম থেকে এক বন্ধুর জন্মদিন পার্টি সেরে ফিরছে। চারপাশে ঘন অন্ধকার, শুধু বাইকের হেডলাইটের আলোয় রাস্তাটা সামান্য আলোকিত। রাস্তাটা গ্রামের বাকি অংশের থেকে বিচ্ছিন্ন। দুপাশে বিস্তীর্ণ ধানক্ষেত আর দূরে আবছাভাবে কিছু বাঁশঝাড়ের ছায়া দেখা যাচ্ছে। রনি বলল, এই রাস্তাটা দেখতে খুব সুন্দর, তাই না? কিন্তু রাতে এদিক দিয়ে গেলে কেমন যেন একটা ভয়ঙ্কর লাগে। কিছু দূর এগোনোর পরই অয়ন টের পেল বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। তার শীততাড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে চারপাশে তাকিয়ে দেখল বাঁশঝাড়গুলো বাতাসে অদ্ভুতভাবে দুলছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নাচাতে শুরু করেছে। রনি বাইকের গতি কমিয়ে বলল, আজান দেওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। এই সময়ে ভূতেরা সব ঘুরে বেড়ায়। ঠিক সেই মুহূর্তে রনির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তার মায়ের নাম। রনি বাইক থামিয়ে বলল, এত রাতে মা কেন ফোন করবে? নিশ্চয় কিছু হয়েছে। অয়ন বলল, তাড়াতাড়ি ধর, হয়তো কোনো দরকার। রনি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটি নরম কাতর কণ্ঠস্বর ভেসে এলো। রনির মায়ের কণ্ঠস্বর, কিন্তু তাতে কেমন যেন একটা অসহায়ত্ব মিশে আছে। রনি বাবা, তুই কোথায়? তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, আমার কেমন যেন ভয় লাগছে। রনি ফোনটা কানে নিয়েই হঠাৎ থমকে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে দ্রুত ফোনটা কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে ফেলল। চুপ, একদম কথা বলিস না, ফিসফিস করে সে অয়নকে বলল, এটা নিশির ডাক ছিল। অয়ন অবাক হয়ে জিজ্ঞাসা করল, নিশি? সে আবার কে? রনি বাইক স্টার্ট দিতে দিতে বলল, নিশি হলো এমন এক আত্মা যে গভীর রাতে প্রিয়জনের গলা নকল করে ডাকে। একবার যদি তার ডাকে সাড়া দিস আর পিছনে তাকাস, তাহলে সে তোকে নির্জন কোনো জায়গায় টেনে নিয়ে যাবে এবং মেরে ফেলবে। অয়ন এবার সত্যি ভয় পেল। সে ফোনটা হাতে নিয়ে তার বাবার নম্বর ডায়াল করতে যাবে, তখনই বাইকের গতি বেড়ে গেল। রনি প্রায় চিৎকার করে বলল, ফোন করিস না, ও আমাদের গতিবিধি টের পেয়েছে। ও এবার আমাদের গলা নকল করে ডাকবে। ঠিক তখনই অয়নের ফোনেও একটি কল এলো। স্ক্রিনে তার ছোট বোনের নাম। সে রিসিভ করবে কি করবে না এই দ্বিধায় বাইকের গতি আরও বাড়িয়ে দিল রনি। কিন্তু মোবাইলটা বেজেই চলল। এবার রিংটোন বদলে গেল, যেন উপাস থেকে কান্নার শব্দ ভেসে আসছে।
অয়নকে তার বোনের গলা নকল করে ডেকে বলা হলো, দাদা, আমার খুব ভয় করছে, আমি ওই বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে আছি, তুই আমাকে নিয়ে যা। অয়ন থমকে গেল। তার মন মানতে পারছিল না এটা কোনো ভূত। তার বোন তার প্রিয়জন, সে কেন মিথ্যে কথা বলবে? সে ঘুরে পেছনে তাকাতে যাবে, তখনই রনি চিৎকার করে উঠল, অয়ন না, একদম তাকাবি না। কিন্তু তখন দেরি হয়ে গেছে। অয়ন ঘুরে তাকালো। বাঁশঝাড়ের আবছা অন্ধকারে সে দেখতে পেল একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর পায়ের দিকে নুপুরের মতো কিছু একটা বাজে। মুহূর্তে বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর দুজনেই বাইক থেকে ছিটকে পড়ে। অয়ন শেষবার শুনতে পেল সেই ছায়ামূর্তি এক বিকৃত হিংস্র হাসি হাসছে। পরের দিন সকালে স্থানীয়রা রাস্তার ধারে বাইকটি পড়ে থাকতে দেখে। রনির মৃতদেহ রাস্তার পাশে ডোবায় পাওয়া গিয়েছিল, আর অয়নকে প্রায় জ্ঞানশূন্য অবস্থায় বাইকের কাছে খুঁজে পাওয়া যায়। তার শরীরে আঘাত সামান্যই ছিল, কিন্তু তার চোখে ছিল এক গভীর আতঙ্ক। হাসপাতালের বেডে শুয়ে সে শুধু ফিসফিস করে বলে যাচ্ছিল, ও আমাকে ডেকেছিল আমার বোনের গলায়। সে জানে সে ফিরে তাকানোর পর তার আত্মা চিরদিনের জন্য নিশির কাছে বাধা পড়ে গেছে, এবং সেই নিশির ডাক তার পিছু ছাড়বে না। কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। শনিবারের রাত মানেই ভূত চতুর্দশীর সত্য ভৌতিক ঘটনা। আপনারাও চাইলে আপনাদের জীবনে বা পরিচিত এমন কোনো ঘটনা থেকে থাকলে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের এই মেল আইডিতে। কার্শিয়াংয়ে যারা গেছেন ঘুরতে তারা অবশ্যই দেখেছেন জায়গাটি বেশ মিস্টিরিয়াস এবং একটা গা ছমছমে জায়গা। এখানে অনেক অবিশ্বাস্য ও ভৌতিক ঘটনা আছে, যা আমরা অনেক সময় বিভিন্ন ঘটনা এবং সংবাদ মাধ্যমে পেয়েছি। এমনই একটি ঘটনা নিয়ে আজ বলবো, যেটা শুনেছিলাম আমরা কার্শিয়াং যাওয়ার পথে ড্রাইভার দাদার মুখে, এবং ড্রাইভার দাদা আমাদেরকে দেখিয়েছিল সেই বাংলোটি যেখানে এই ঘটনাটি ঘটেছিল। বন্ধু কার্শিয়াং পাহাড়ের উপরে একটি পুরনো বাংলোতে ক্যাম্প করে অ্যাডভেঞ্চার করার জন্য গিয়েছিল, আর সেখানেই তাদের সাথে মর্মান্তিক ঘটনা ঘটে। যদিও এই ঘটনার পর তাদের কোনো খবর পাওয়া যায়নি, আর তিনজনই নিখোঁজ হয়ে গিয়েছিল। আমরা ওই বাংলোটি যখন দেখলাম, দেখে বেশ ভয় ভয় লাগছিল। একদম জঙ্গলে ঘেরা এই বাংলোটি দেখে রাস্তা পথে একটি চায়ের দোকানে এই বাংলোটি নিয়ে দোকান মালকিনের সঙ্গে কথা বলেছিলাম। তখন উনি জানালেন এখানে অনেক এমন ঘটনা আছে। ওনার মুখেও শুনেছিলাম দুটি ঘটনা, যেটি পরবর্তীকালে আমাদের এই চ্যানেলে তুলে ধরব। চলুন তবে শুনে নেওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনাটি। আকাশে তখন গভীর মেঘ, চারিদিকে ঝোড়ো বাতাস। রাতটা যেন আরো গাঢ় এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে। জয়, অমিত এবং রিয়া নামের তিন বন্ধু
পাহাড়ের উপর একটি পুরনো বাংলোয় ক্যাম্প করার জন্য এসেছিল। জায়গাটা খুবই নির্জন, লোকালয় থেকে বহু দূরে। স্থানীয়রা বলে এই বাংলোতে নাকি অশরীরীর আত্মার আনাগোনা আছে। কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় এই 3 বন্ধু সেসব গুজব উড়িয়ে দিয়েছিল। প্রথম রাতে সব কিছু ঠিকই ছিল। তারা গল্প, আড্ডা আর গান বাজনার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিল। কিন্তু রাত গভীর হতেই আবহাওয়াটা পাল্টে গেল। ঝড়ের দাপটে পুরনো বাংলোর দরজা জানলাগুলো কর্কর শব্দে কাঁপছিল। হঠাৎ লোডশেডিং এবং বাংলোটি পুরো অন্ধকার হয়ে গেল। অমিত মোমবাতি জ্বালাতেই দেখল বাংলোর দেওয়ালে একটি অদ্ভুত ছায়া নড়ছে। তারা সবাই ভয়ে জমে গেল। রিয়া ফিসফিস করে বলে উঠল, ওটা কি? জয় সাহস জুগিয়ে বলল, কিছু না, হয়তো বাইরের কোনো গাছের ডালপালা। কিন্তু ছায়াটি গাছের মতো ছিল না, এটি মানুষের আকৃতি ছিল। কিন্তু হাত পাগুলো অস্বাভাবিক লম্বা আর সরু। ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। জয় তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো। আলো পড়তেই তারা দেখল কোনো ছায়া নেই, শুধু পুরনো দেওয়ালের ভাঙা পলেস্তরা। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তাদের স্বস্তি বেশিক্ষণ টিকল না। একটু পরেই বাংলোর অন্য ঘর থেকে একটি তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে এলো। রিয়া ভয়ে জয়ের হাত চেপে ধরল। অমিত বলল, চল দেখে আসি। জয় বলল, না, ওদিকে যাব না। কিন্তু অমিতের কৌতূহল ছিল প্রবল। সেই ফ্ল্যাশ লাইট হাতে নিয়ে একা সেই ঘরের দিকে এগিয়ে গেল। জয় আর রিয়া ভয় পেয়ে তার পিছু পিছু গেল। ঘরটির দরজা ছিল বন্ধ। অমিত দরজা খুলতেই তারা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে একটি দোলনা আপনা আপনি দুলছে, আর তার মধ্যে একটি ছোট্ট পুতুল বসে আছে। পুতুলের চোখ দুটি থেকে যেন লাল আলো বেরোচ্ছে। হঠাৎ পুতুলটি তাদের দিকে মুখ ঘুরিয়ে এক ভয়ঙ্কর হাসি হাসল। এরপরই একটি অশরীরী কণ্ঠস্বর শোনা গেল, তোমরা আমার বাড়িতে কেন এসেছ? ভয়ে তারা 3 জনেই পিছিয়ে গেল। অমিতের হাত থেকে মোবাইল পড়ে গেল। ফ্ল্যাশ লাইট নিভে গেল। পুরো বাংলো আবার অন্ধকারে ডুবে গেল। তারা শুধু শুনতে পেল সেই হাসি আর দোলনার শব্দ, যা তাদের আরো কাছাকাছি আসছে। পরদিন সকালে স্থানীয়রা বাংলোর কাছে এসে দেখল দরজা খোলা, আর বাংলোর ভেতরটা ভাঙা আসবাবপত্রে ভরা। জয়ের ফ্ল্যাশ লাইটটাও মাটিতে পড়ে আছে। কিন্তু 3 বন্ধুর কোনো খোঁজ পাওয়া গেল না। তাদের কি হয়েছিল কেউ জানে না। কেউ বলে তারা জঙ্গলে হারিয়ে গেছে, আবার কেউ বলে সেই অশরীরী আত্মা তাদের নিয়ে গেছে। বাংলোটি আজও সেখানে আছে, আর স্থানীয়রা বলে গভীর রাতে তার ভেতর থেকে আজও সেই ভয়ঙ্কর হাসি আর কান্নার শব্দ শোনা যায়। এই হলো আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন। এবার আসি
তৃতীয় ঘটনায়। কলকাতার একটি পুরনো বাড়ি, শান্তিনিবাস। এই বাড়িটিতে অভিশপ্ত একটি কালো আয়না ছিল। নাকি ওই আয়নার সামনে যে দাঁড়াতো তারই নাকি মৃত্যু অনিবার্য। এই বাড়িটি এখন খুবই জীর্ণ দশায় রয়েছে এবং বাড়িটির চারপাশে গাছপালা, জঙ্গল ও বুনো ঝাড়ে ভর্তি হয়ে গেছে। বাড়িটিকে বহুবার বিক্রি করার চেষ্টা করেছিলেন বাড়ির মালিক, কিন্তু এই বাড়ির ঘটনা লোক জানাজানি হওয়ার দরুন এই বাড়িটিকে বিক্রি করে উঠতে পারেননি। চলুন ঘটনায় যাওয়া যাক। কলকাতার উপকণ্ঠে একটি পুরনো বাড়ি, যার নাম শান্তিনিবাস। বাড়িটির এককালে বেশ নামডাক ছিল, কিন্তু বিগত 50 বছরে কেউ সেখানে থাকতে সাহস করেনি, কারণ বাড়িটির মধ্যে একটি অভিশপ্ত কালো আয়না ছিল। যেই ওই আয়নার সামনে দাঁড়াতো তার নাকি মৃত্যু হতো। এই বাড়িটির মালিক ছিলেন অনুপম সেনগুপ্ত। তার পরিবার একসময় বেশ সুখে শান্তিতে ছিল। অনুপম বাবুর বাবা একজন প্রত্নতাত্ত্বিক, অর্থাৎ যারা পুরনো জিনিসপত্র নিয়ে গবেষণা করে। তার গবেষণার কাজে একটি অদ্ভুত কালো আয়না কিনে আনেন। সেই আয়নাটি তিনি তার পড়ার ঘরে রেখে দেন। কিছুদিন পর তার বাবার মৃত্যু হয়। এরপর অনুপমের বোন আর সবশেষে তার মাও মারা যান। সবার মৃত্যুর একটাই কারণ, তারা সবাই সেই আয়নার সামনে দাঁড়িয়েছিলেন। অনুপম এই অলৌকিক ঘটনাগুলি জানার পর বাড়ি ছেড়ে চলে যান, কিন্তু আয়নাটি বিক্রি করতে পারেননি, কারণ কোনো বিক্রেতা সেটা কিনতে রাজি ছিল না। ফলে অনুপম বাড়িটি বন্ধ করে দেন, আর সেটা ধীরে ধীরে জঙ্গলে পরিণত হয়। এক সন্ধ্যায় অনুপম তার বন্ধুর সাথে বসে গল্প করছিলেন। বন্ধুটি একজন নামকরা ভৌতিক গল্পের লেখক। সে অনুপমের কাছে জানতে চাইল কেন সে বাড়িটি বিক্রি করতে পারছে না। অনুপম সব কিছু খুলে বললেন। বন্ধুটি এই গল্প শুনে বেশ মজা পেল। সে অনুপমকে বলল, আমি ভূত প্রেত বিশ্বাস করি না, আমি গিয়ে দেখব ওই কালো আয়নার রহস্য কী। অনুপম বন্ধুকে অনেক বারণ করলেন, কিন্তু সে তার সিদ্ধান্তে অনড় রইল। তারা দুজনে সেই রাতেই বাড়িটির দিকে রওনা দিলেন। বাড়িটির চারপাশে ছিল অসংখ্য গাছপালা, আর ভিতরে ছিল ঘন অন্ধকার। অনুপম তার টর্চ বের করে বন্ধুকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। তারা সেই পড়ার ঘরে গিয়ে দেখলেন একটি বড় আকারের কালো আয়না দেওয়ালে টাঙানো। আয়নার সামনে একটি চেয়ার ছিল, যেখানে অনুপমের বাবা প্রায় বসে থাকতেন। অনুপম তার বন্ধুকে সাবধান করে বললেন, এই আয়নার সামনে যে দাঁড়াবে তার জীবন বিপন্ন হবে। বন্ধুটি অনুপমের কথায় কান না দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। কিছুক্ষণ পর সে দেখতে পেল আয়নার মধ্যে একটা ছায়া দেখা যাচ্ছে। ছায়াটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। বন্ধুটি অবাক হয়ে গেল। সে আয়নার সামনে থেকে সরে যেতে চাইল, কিন্তু পারল না। তার হাত পা অবশ হয়ে গেল। ছায়াটি আরও কাছে আসতে লাগলো। বন্ধুটি দেখল সেই ছায়াটি আসলে একটি বিকৃত মুখ। ছায়াটি তার কাছে আসার পর হঠাৎ তার শরীর শীতল হয়ে গেল। সে অনুভব করল যে তার হৃৎপিণ্ড যেন থেমে যাচ্ছে। সে আর কিছু বলতে পারল না। বন্ধুটি মেঝেতে পড়ে গেল। অনুপম তাকে তুলতে গেলেন। অনুপম তার বন্ধুর বুকে হাত রাখলেন, কিন্তু কোনো স্পন্দন খুঁজে পেলেন না। বন্ধুটি মারা গেছে। অনুপম ভয় পেয়ে বাড়ি থেকে ছুটে পালিয়ে গেলেন।
সে রাতে আর ফিরলেন না। পরের দিন অনুপম তার বন্ধুর লাশ নিতে ফিরে এলেন। তিনি দেখলেন তার বন্ধুর মুখটি বিকৃত হয়ে গেছে আর তার চোখ দুটি জ্বলজ্বল করছে। অনুপম তখন বুঝতে পারলেন এই আয়নার অভিশাপ শুধু তার পরিবারকে নয়, বরং যে কোনো মানুষকে কেড়ে নিতে পারে। অনুপম তার বন্ধুর লাশ নিয়ে কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে এলেন, কিন্তু তিনি সেই ঘটনার কথা কাউকে বলতে পারেননি। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি আর কোনোদিনও সেই বাড়িতে ফিরে যাবেন না। তিনি বুঝতে পারলেন কিছু কিছু জিনিস আছে যা মানুষের হাতে নেই, সেগুলোকে সম্মান করা উচিত। তিনি তার বন্ধুর মৃত্যুর জন্য আজীবন দুঃখ অনুভব করেন, আর সেই কালো আয়নাটা আজও সেই বাড়িতে আছে। সে হয়তো তার পরবর্তী শিকারের জন্য অপেক্ষা করছে।